হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জীবনে প্রথমবারের মতো কোনো ট্রাভেল ব্লগ করতে যাচ্ছি, যদিও এটাকে ব্লগ বললেও ভুল হবে। আসলে অনেকেই বলেছিল যে ভাই ব্লগ না দিলেও অন্তত এদি বাড়ি ফেরার আর কি একটি ভ্রমণ অভিজ্ঞতা আমাদেরকে দিতে পারেন। মূলত 18 এপ্রিল সকাল 9টায় আমি ঢাকা পাবনা রুটের শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে করে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে কি রওনা হই এবং কি পাশাপাশি পুরো ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। ব্লগটির শুরুতে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কারণ যেহেতু আমার কোনো ব্লগ ভিডিও করার উদ্দেশ্য ছিল না, বাসের মধ্যে আপনাদের কথা ভেবে আর কি হাতে দেখা শুধুমাত্র ডিভাইসটা দিয়ে আমি ভিডিও করতেছিলাম, যার কারণে প্রথম 3 থেকে 4 মিনিট পর্যন্ত ক্যামেরা অনেক বেশি নাড়াচাড়া করছিল। তো যারা বিরক্তিকর ফিল করছেন তারা চাইলে ভিডিওর 6 মিনিট থেকে আর কি পুরো ভিডিওটি এনজয় করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আসলে শ্যামলী পরিবহনে ভ্রমণ করে আমি অনেক বেশি অবাক হই যে জীবনে কখনো আমি শ্যামলী এনার ট্রাভেলস বলেন কিংবা শ্যামলী পরিবহনে ভ্রমণ না করার অভিজ্ঞতা কিংবা এর আগেও ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াতে যেমনটি দেখেছিলাম যে শ্যামলী পরিবহনের রেপুটেশন কিন্তু অনেক বেশি খারাপ। এর মধ্যে আবার আমাকে আমার কয়েকজন সাবস্ক্রাইবার মিলে কমেন্টের মাধ্যমে কিংবা মেসেজ দিয়ে বলেছিল তাদেরকে নাকি কিছুদিন আগে শ্যামলী এনার ট্রাভেলসের বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দিই। আমিও মনে মনে আর কি ভয় পাচ্ছিলাম, যেহেতু তার মধ্যে আমি টিকিটও নেই, আমার লোকালি ভ্রমণ করতেছিলাম, আমার সাথে কেমন আচরণ করবে। তো এটা ভেবে আসলে ধীরে ধীরে আমরা ভয়ে ভয়ে আগাচ্ছিলাম আর কি, এবং কি ভাবতেছিলাম মনে মনে যে আজকে এই ট্রাভেল ব্লগ কিংবা এই ভ্রমণের অভিজ্ঞতা থেকে শ্যামলী পরিবহনের হয়তো একটি ভালো কিংবা একটি খারাপ দিক আমি দেখেই ছাড়বো। তার কারণে আসলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, আমি নিজে থেকে কিন্তু বাসের মধ্যে অনেক বেশি ভাইব্রেট করছিলাম, যে চাচ্ছিলাম যে আসলে বাসের স্টাফ কিংবা সুপারভাইজার অথবা ড্রাইভার আমাকে কিছু বলে কিনা কিংবা তাদের ব্যবহার কেমন খারাপ আমি সেটা দেখার জন্য। অর্থাৎ এক কথায় বলতে গেলে বাসের মধ্যে অনেক উল্টাপাল্টা কাজও আমি করি, কিংবা বিরতি যখন দিয়েছিল তখন কিন্তু আমি অনেক বেশি লেট করে চাচ্ছিলাম যে আসলে তাদের ব্যবহারটা কেমন খারাপ। কিন্তু এত সব উল্টাপাল্টা কাজ করার পরে কিন্তু তাদের পক্ষ থেকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তারা কিন্তু সবকিছু একেবারে নির্দ্বিধায় মেনে নিচ্ছিল। এখানে এই ভ্রমণ থেকে আমি একটা জিনিস শিখতে পারলাম, যেখানে আর কি যারা হয়তো একটু খারাপ অভিজ্ঞতা হয় তারা মূলত ফেসবুক কিংবা বাস কমিউনিটি গুলোতে যারা এসে এই সমস্ত পোস্টগুলো করে থাকে। যেহেতু আমি খুব ভালো একটি ভ্রমণ কিংবা ভালো একটি জার্নি উপভোগ করছিলাম, সেক্ষেত্রে আমার পক্ষ থেকে অনেক বেশি ভালোই আমি বলবো, খুব একটা বেশি খারাপ না শ্যামলী পরিবহন। বরঞ্চ এই ভিডিওটি করার জন্য শ্যামলী পরিবহনে থাকা ড্রাইভার বলেন কিংবা স্টাফ সুপারভাইজার আমাকে অনেক বেশি হেল্প করেছিল, যাতে করে ভিডিওটা স্পষ্ট কিংবা স্মুথলি আমি রেকর্ড করতে পারি। সামনের দিকে আগাতে আগাতে 14 গ্রাম বাজার পার হয়ে দেখি যে বাসটা হঠাৎ করে উল্টা পথে চলতে শুরু করলো। আমি ভেবেছিলাম হয়তো সামনে কোনো বড় ধরনের জ্যাম রয়েছে, কিন্তু যেটা দেখলাম সেটা হচ্ছে সকাল 10:30 আমাদের প্রথম যাত্রা বিরতি দেই। এটা হচ্ছে মূলত হোটেল তাজমহল, যেখানে শ্যামলী পরিবহন সবসময় আর কি হোটেল নূরজাহানে বিরতি দেয়। আজকের হয়তো বিরতিটা তাজমহলে দেয়ছো। এদিকে আমার বন্ধু আর কি কোল্ড ড্রিঙ্কস একটা কেক নিয়ে দাঁড়িয়েছিল আমার জন্য, যেহেতু ভরপুর পেট ভরা ছিল, যার কারণে খুব একটা বেশি আমি খাইনি ট্রাভেল করার সময়। তো এটা হচ্ছে আমাদের সেই শ্যামলী পরিবহনের নন এসি বাস। বাসের সামনে লেখা ছিল ঢাকা পাবনা, তবে এই বাস আসলে চট্টগ্রাম কিভাবে আসলো সেটিও কিন্তু অনেক বেশি ভাবার বিষয়। যেমন আমিও কিন্তু লোকালে উঠেছিলাম, বাসও হয়তো আমার মতো ছিল। তো দেখতে দেখতে আমরা চলে আসি কুমিল্লা ক্যান্টনমেন্টের সামনে। আমি ভেবেছিলাম হয়তো আপনাদেরকে ক্যান্টনমেন্টের সেনানিবাসের ভিউটা খুব সুন্দর করে দেখাবো, তবে সামনে দেখা মাইক্রোবাস আর ট্রাকের জন্য খুব বেশি একটা ভালোভাবে রেকর্ড করতে পারলাম না। তারপরও আসলে আমি এখান দিয়ে যতবারে যাই না কেন এই একই ভিউটা কিন্তু আমি বারবার উপভোগ করি, সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমাদের বাসের স্পিডের কথা বললে মূলত বাসের স্পিড ছিল 80 থেকে 90, এতটুকুতে। এর বেশি কিন্তু ড্রাইভার তুলতেছিল না, যেটা আমি অনেক বেশি মনে করি যে ড্রাইভার অনেক বেশি কেয়ারফুল, কিংবা তিনি যতটুকু আর কি কন্ট্রোল করতে পারবে অতটুকুতে তিনি হয়তো ড্রাইভিং করতেছিল। তবে যেটা আমি মনে করি যাত্রীবাহী বাসগুলোর জন্য আর কি নন এসির ক্ষেত্রে 80 থেকে 90 কিংবা 100 স্পিডে চলে আর কি অনেক বেশি হাই হয়ে যায়। এর বেশি স্পিড তোলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সামনে থেকে কুমিল্লার এই লোকাল টিকটিকিগুলো আমাদেরকে অনেক বেশি প্যারা দিচ্ছিল, যেটা হচ্ছে একটা আরেকটার পিছনে বারবার গোতা মারছিল। এই বলছিল তুই যা, আর এই বলতেছিল যে আসলে তুই যা, কে কার আগে যাত্রী নিবি, এরকম একটা অবস্থা, যেমনটা আর কি গুলিস্তানের লোকাল বাসগুলো সবসময় করে থাকে। পাশাপাশি যেটা বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম সহ বিভিন্ন সড়কগুলোতে স্পিড ক্যামেরা বসানো হয়েছে বাংলাদেশ সরকারের অধীনে, যার কারণে আর কি 100 পার হলে ড্রাইভাররা কি স্পিড ক্যামেরা দেখলে আর কি বাসগুলো স্লো করতেছিল বারবার। সামনে থাকা এই মাইক্রোটা কখনো আমাদেরকে ওভারটেক দিচ্ছিল, আবার কখনো আমরা তাকে ওভারটেক দিচ্ছিলাম। পাশাপাশি যেহেতু ঈদ সিজন ছিল, ঈদের খুব বেশি একটা দিন হয়নি, যার
যার কারণে পুরো রাস্তা একেবারে ফাঁকা ছিল, বলতে গেলে খুব বেশি একটা বাস কিন্তু আমরা পাইনি দিনের বেলা। তো আসলে এখানে ঈদ সিজনে যারা আর কি বেশি বেশি ট্রাভেল করবেন তারা বুঝতে পারবেন যে নন এসি হোক কিংবা এসি হোক, যে বাসগুলো সবসময় আর কি স্লো ড্রাইভ করো ওই বাসগুলো কিন্তু চাইলে কিন্তু 100 কিংবা 120 40 পর্যন্ত যে বাসগুলো স্পিড তুলে থাকে। আমাদের সামনে বাসের সংখ্যা না থাকলেও কিন্তু পুরো কুমিল্লা জুড়ে মাইক্রো কিংবা ইজি বাইকগুলো অনেক বেশি ছিল, যেখানে আর কি মাইক্রো কিংবা বাইকগুলো একটা আরেকটার সাথে রেস করছিল, মনে হচ্ছিল যেন মাওয়া এক্সপ্রেস ওয়েতে তারা ড্রাইভ করতেছিল। দেখতে দেখতে আমরা চলে আসি কুমিল্লার রায়পুরে, যেখানে আর কি এই ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যেখানে রাস্তা দুইটা আর কি দুই দিক দিয়ে চলে যায়, কিংবা ভিউটাও আর কি যত দেখি ততই অনেক বেশি অবাক হয় কিংবা মুগ্ধ হই আমি বারবার। সত্যি বলতে আসলে প্রকৃতি কতটা সুন্দর সেটা আপনি যদি ঘরে বসে দেখেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। আপনি যখন কিনা বের হবেন বেশি বেশি ট্রাভেল করবেন তখন বুঝতে পারবেন যে আসলে প্রকৃতি আপনাকে কি ভালোবাসা দেবে, কিংবা আপনি নিজেও প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। ধীরে ধীরে কুমিল্লার শহীদনগর ক্রস করে আমরা দাউদকান্দি টোল প্লাজার দিকে আগাচ্ছিলাম, যেহেতু আমাদেরকে ব্রিজে উঠতে হবে যার কারণে আমাদেরকে টোলও দিতে হবে। তবে যেটা আর কি আমি খেয়াল করলাম সেটা হচ্ছে এই ব্রিজ কিন্তু কোন আমলে তৈরি হয়েছে অনেক আগে, কিন্তু এই ব্রিজের এখনো টোল কিন্তু বন্ধ হয়নি। খুব সম্ভবত নন এসি বাসগুলোর ক্ষেত্রে এই ব্রিজের টোল দিতে হয় 400 থেকে 500 টাকা, যেটা আর কি আমি বাড়িতে যাওয়ার ক্ষেত্রে হানি এন্টারপ্রাইজ যখন টোল দিয়েছিল তখন আর কি কম্পিউটারে স্ক্রিনে আমি দেখেছিলাম। ওখানে একটা বিষয় হচ্ছে ঢাকা চট্টগ্রাম ভ্রমণ করবো আর দাউদকান্দি কিংবা মেঘনা সেতু কভার করবো না, এইরকম যাত্রী আসলে খুব কমই আছে। যারা সাধারণ যাত্রী তারাও আর কি মেঘনা সেতু দিয়ে যাওয়ার সময় আর কি এই ব্রিজটা তারা অনেক বেশি ভিডিও করে থাকে। দাউদকান্দি ব্রিজের পরপরে আসলে আমরা ধীরে ধীরে ঢাকার দিকে এগোচ্ছিলাম। সামনে রয়েছে আমাদের ভবসর, কিংবা যতটুকু আর কি সামনের দিকে এগোচ্ছিলাম ততই আসলে রাস্তার ব্যস্ততাটা অনেক বেশি বেড়ে যাচ্ছিল, যেহেতু ঢাকা সিটির মধ্যে আমরা ধীরে ধীরে প্রবেশ করতে যাচ্ছি। ধীরে ধীরে আমরা উঠেছি মেঘনা সেতুর উপরে। এই সেতুর আপনারা যদি ডানে বামে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে বাম সাইডে আর কি প্রেস কোম্পানির সিমেন্টের ফ্যাক্টরি, এবং কি বাম পাশে রয়েছে 7 রিং সিমেন্টের ফ্যাক্টরি। মূলত বিভিন্ন রকম সিমেন্ট কিংবা হামদাদের বড় বড় অফিস আদালত সবগুলো কিন্তু এখানে অবস্থিত। আজকে শ্যামলী পরিবহনের এই জার্নি থেকে আমি একটা জিনিস অন্তত বুঝতে পারলাম, সেটা হচ্ছে টিকিট না কেটে আসলে কাউন্টারের সামনে দেখে লোকালি ভ্রমণ করে এরকম একটা যে আমি পিওর একটি জার্নি উপভোগ করবো সেটা আমি কখনো কল্পনাও করিনি। এখানে বাসে দেখা অন্যান্য যাত্রীগুলো 780 টাকা করে প্রতি সিটের টিকিট কেটেও আসলে অনেক বেশি চিন্তায় ছিল যে বাসের মধ্যে নিজের সিটটা আসলে ঠিকঠাক মতো পাবে কিনা। সেখানে আমি মাত্র 400 টাকায় ঢাকা চট্টগ্রাম লোকালি শ্যামলীতে ভ্রমণ করে A2 সিটে ভ্রমণ করলাম। যেহেতু ঈদ সিজন ছিল তাই পুরো রাস্তা জুড়ে কোনো জ্যাম ছিল না, খুবই স্মুথলি কিন্তু আমরা চলে আসি ঢাকার দিকে। ধীরে ধীরে আমরা চলে আসি মদনপুর, কিংবা মদনপুরে আমাদের কিছু যাত্রী নেমে যায়। এরপর ধীরে ধীরে কাশপুরে অনেকগুলো যাত্রী নেমে যাচ্ছিল। এরপর আর কি সাইনবোর্ড, নারায়ণগঞ্জ, শনিডাকরাস, চিটাগাং রোড সহ বিভিন্ন জায়গায় জায়গায় আসলে যাত্রীগুলো নামতেছিল। যেহেতু আমরা যাত্রাবাড়ির নামবো যার কারণে আমরাও আস্তে আস্তে রেডি হচ্ছিলাম। তো বাসের মধ্যে সবচেয়ে একজন মজার যাত্রী ছিল যে কিনা আমাদের পিছনের সিটে বসছিল। তো সামনে যখন কেউ কোনো কথা বলতেছিল ও যাত্রী কিন্তু পিছন দিক থেকে উল্টাপাল্টা কথার কাউন্টার দিচ্ছিল, যেটা শুনে আর কি পিছনে থাকা যাত্রীরা অনেক বেশি এনজয় করতেছিল। শুধুমাত্র যাত্রীদের যে তিনি কথার কাউন্টার দিচ্ছিল তাও কিন্তু না, মাঝে মাঝে উনি কিন্তু আবার ড্রাইভারকেও সিগন্যাল দিচ্ছিল ডানে বামে। তবে যদিও উনি উল্টাপাল্টা কথা বলতেছিল তবে এই বিষয়টা আসলে বাসে থাকা সুপারভাইজার কিংবা ড্রাইভার বাকি যাত্রীগুলো কিন্তু অনেক বেশি এনজয় করতেছিল, যেহেতু উনি উল্টাপাল্টা কথার কাউন্টার দিচ্ছিল।
সামনে গুলিস্তানের লোকাল বাসটা আর কি রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে বসে আছে, অর্থাৎ চার কথা হচ্ছে সবগুলো যাত্রী সে একাই নিবে, অন্যদের খেতে দিবে না। অবশেষে প্রায় 3 ঘন্টার মধ্যে আমরা চলে আসি ঢাকার যাত্রাবাড়ি টোল প্লাজার সামনে। যেহেতু এই বাসটি ছিল ঢাকা পাবনা রুটের, বাসটি সায়দাবাদ ঢুকবে না, যার কারণে আমাদেরকে যাত্রাবাড়ি নামতে হবে। আজকের ব্লগটি এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।